বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সরানো হচ্ছে রাষ্ট্রপতির অবশিষ্ট ছবি, বিভিন্ন মাধ্যমে নানা গুঞ্জন। জুলাই সনদে নির্বাচন চায় জামায়াত এনসিপি, ভিন্ন অবস্থানে বিএনপি। নির্বাচন চাচ্ছে না কিছু খুচরা পার্টি, মন্তব্য বিএনপি নেতা দুদুর। একটি দল জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন মনে করছে না, মন্তব্য জামায়াত নেতা আজাদের। অসমাপ্ত আত্মজীবনী লেখায় টাকা ফ্ল্যাট নেয়ার অভিযোগ, গোয়েন্দা কার্যক্রম শুরু। মাই টিভি চেয়ারম্যান গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ বন্যা, পানি কমলেও খাদ্য সংকট চরমে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদেশে বাংলাদেশের অবশিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনসুলেট এবং কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি মিশনে টেলিফোনে এই নির্দেশনা দেয়া হয়। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কূটনীতি তথ্য জানান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে ফোন করেন। ঢাকা থেকে বিদেশে বাংলাদেশের নির্ধারিত কয়েকজন কূটনীতিককে নিজেদের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিতে ফোনে নির্দেশনা দেয়া হয়। অন্য মিশন ও উপমিশন থেকেও ছবি সরানোর জন্য অন্যদের জানাতে নির্দেশনা দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, এই মুহূর্তে সারা বিশ্বে বাংলাদেশের ৮২টি মিশন ও উপমিশন রয়েছে। এর মধ্যে ৬৫টিরও বেশি মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর যখন ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসে, তার আগে ওয়াশিংটন, দিল্লি, বেইজিং সহ বড় মিশনগুলো রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলেছিল। কয়েকটি মিশন রাষ্ট্রপতির ছবি না সরানোর কারণে গত শুক্রবার মৌখিক এ নির্দেশনা দেয়া হয়। বিদেশে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশে বাংলাদেশে যে মিশনগুলো রয়েছে সেখান থেকে আগেই রাষ্ট্রপতির ছবি সরানো হয়। তবে এ ছবি রাখা না রাখার কোনো নির্দেশনা ছিল না বলে জানান তারা। রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন তৈরি হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকেও শেষ পর্যন্ত সরিয়ে দেয়া হতে পারে। কোনো মূলধারার গণমাধ্যমও রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি নিয়ে তাৎক্ষণিক অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করে। ওইসব প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেয়া হলো, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে গণমাধ্যমের এসব জল্পনাকে খারিজ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, ছবি সরানোর ইস্যুটিকে রাজনৈতিক রং দেয়া অনাকাঙ্ক্ষিত। বিষয়টি নিয়ে রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর কথা শুনেছি, প্রেক্ষিত জানি না। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। এদিকে রাজনৈতিক দলগুলোর কয়েক দফায় আলোচনার পর শেষ পর্যন্ত জুলাই সনদের খসড়া প্রস্তুত করে তাদের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর মতামত নিয়ে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদ ঘোষণার কথাও বলছে কমিশন। তবে জুলাই সনদ নিয়ে নানা আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে বড় সংকট দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি বলছে, আগামী নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে নির্বাচিত সংসদই জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিপরীত অবস্থান নিয়েছে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদের মতো দলগুলো। তারা গণভোট, গণপরিষদ নির্বাচন কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের পক্ষে অনড় অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশন তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর দিকেই। রোববার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমরা কোনোভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারবো না। তবে দলগুলোর সাথে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আলোচনা করবে কমিশন। প্রথমে নির্বাচিত সংসদের মাধ্যমে সনদ বাস্তবায়নে বিএনপি অনড় থাকলেও এখন আলোচনায় যেতে আগ্রহী দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ব্যবস্থা বের করা হবে বলে আমাদের বিশ্বাস। সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করব। অন্যদিকে এনসিপি ও জামায়াত ইসলামী বলছে, আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যে কারণে শীঘ্রই ঐকমত্য কমিশনের স্বাক্ষরিত জুলাই সনদ গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের তাগিদও দিচ্ছেন তারা। টানা কয়েক মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার পর যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সেগুলো নিয়ে খসড়া প্রস্তুত করে দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়ায় উল্লেখ করা হয়, জনগণের সর্বজনীন অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে এই সনদ প্রণয়ন করা হয়েছে। তাই এই সনদ প্রচলিত আইন বা আদালতের রায়ের ওপর প্রাধান্য পাবে।
এজন্য একটি বিশেষ সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করা হবে। ঐকমত্য কমিশন এই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ রাখতে চায় না। বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে গত সপ্তাহে বৈঠক করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদকে সর্বোচ্চ আইনি ভিত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। এক্ষেত্রে কমিশন ও আইন বিশেষজ্ঞদের নিয়ে এরই মধ্যে একটি প্যানেল প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। ঐকমত্য কমিশন বলছে, জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের মতামতগুলো আরেক দফা বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে, যেই বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী 25শে আগস্টের পর। এনসিপি বলছে, জুলাই অভ্যুত্থানে এত প্রাণহানির পর সংস্কার প্রস্তাবনা নিয়ে যে সনদ তৈরি হচ্ছে, সেটি যদি অন্তর্বর্তী সরকারের সময় বাস্তবায়ন না হয়, তাহলে ভবিষ্যতে এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদকে অন্তর্বর্তী সরকারের সময় আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ নির্বাচনই আমাদের সমাধান। জুলাই সনদকে বর্তমান অন্তর্বর্তী সরকার আইনি ভিত্তি না দিয়ে কোনো বাধা সৃষ্টি করলে কঠোর অবস্থানে নামারও ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের এই রাজনৈতিক দলটি। একই অবস্থানে জামায়াত ইসলামীও। দলটি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। এটা অন্তর্বর্তীকালীন সরকারেরই প্রতিশ্রুতি জাতির কাছে, যে কারণে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নাই। আর এই দাবি না মানা হলে শীঘ্রই আন্দোলনে নামারও ঘোষণা দিয়েছে দলটি। এদিকে নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, কিছু খুচরা পার্টি আছে, আমরা জানি তারা নির্বাচনে এলে তাদের কোনো সম্ভাবনা নেই। নির্বাচনে তাদের ভরাডুবি হবে বলেই তারা নির্বাচন চায় না। তারা কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণে নিয়েছে, যেগুলোকে নিজের সম্পত্তি মনে করে। রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। দুদু বলেন, দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকারের দরকার। এই জবাবদিহিমূলক সরকার পেতে হলে একটি ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয়নি। মিথ্যা মামলায় ওনাকে 6 বছর জেলে রেখেছিল। তিনি বলেন, বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। সেই মুক্তি স্থায়ী ভিত্তি দিতে হলে ভালো সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। গত 16 বছর ছিল না, এখনো নেই। তবে সরকার বলছে তারা প্রতিশ্রুতিবদ্ধ, 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি। সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই আগস্ট মাসে আমাদের শপথ নিতে হবে যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এদিকে একটি দল জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন মনে করছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, জুলাই সনদ ঘোষণা যথেষ্ট নয়, এটাকে আইনি ভিত্তি ও কাঠামো দিতে হবে। তিনি আরো বলেন, এই আইনি ভিত্তি না দিলে প্রধান উপদেষ্টা আপনার সরকারেরও বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। জুলাই সনদ যদি আইনি ভিত্তি না পায়, বাংলাদেশের ফ্যাসিবাদী শক্তি আবার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করবে। রোববার জাতীয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে তিনি সব কথা বলেন। এই জামায়াত নেতা বলেন, সরকারকে তার করণীয় ঠিক করতে হবে, জুলাই ঘোষণাপত্র সংশোধন করতে হবে, অপূর্ণতা পূর্ণ করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। হামিদুর রহমান আজাদ বলেন, একটি দল খুব জোর করে বলে আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ জনগণ রাষ্ট্রের যে মালিকানা দিয়েছে সেটার কথা বলে তারা পাশ কাটাতে চায়। তারা জুলাই সনদের আইনি ভিত্তিকে প্রয়োজন মনে করছে না। তারা বলে জনগণের অভিপ্রায় সব আইনের ঊর্ধ্বে। সেটাই যদি হয়, আমি বলবো আপনারা জনগণের অভিপ্রায়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই যে সংস্কারগুলো হয়েছে সেগুলো শুধু আপনাদের বাসায় জেন্টলম্যান এগ্রিমেন্ট রেখে দিলে জাতির ভবিষ্যৎ কোথায় যাবে? জামায়াতের এই নেতা বলেন, 1990-এর গণ অভ্যুত্থানের পর যে রূপরেখা তৈরি হয়েছিল, তখন আমাদের সমর্থনে 1991 সালে যারা সরকারে এসেছিলেন ওনারা সেই রূপরেখা বানচাল করে দিয়েছিলেন, বাস্তবায়ন করেননি। এখনো একই ষড়যন্ত্র আপনারা করছেন। জেন্টলম্যান এগ্রিমেন্ট করবেন, আইনি ভিত্তি দেবেন না, এটা হবে না। তাই জনগণকে বোকা বানাবেন না, জনগণ আপনাদের গোপন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। এদিকে শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী বইকে ঘিরে সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 123 জনের টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবের জীবনী নিয়ে লেখা। এই বই অসমাপ্ত আত্মজীবনী। 2012 সালে বইটি প্রকাশিত হয়। তবে সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান
জাবেদ পাটোয়ারি ও তার নেতৃত্বে থাকা 123 সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পেয়েছেন। এ বিষয়ে দুদকের মহাপরিচালক বলেছেন, এ ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। জানা গেছে, এই আত্মজীবনীতে মূলত ঠাঁই পেয়েছে 1954 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলী। 1966 থেকে 1969 সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান। আত্মজীবনীর পাশাপাশি এই নেতা আরও বেশ কয়েকটি বই তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন। এই প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের সাবেক খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল। এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজুকৃত হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার বিকেল 4টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ডিএমপির ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান, তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তাকে আদালতে হাজির করবে। এর আগে 2024 সালের 1 সেপ্টেম্বর মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। হত্যার অভিযোগে করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এ হত্যা মামলায় 25 জন আসামির পাশাপাশি আরও 150 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে 24 ঘন্টার ব্যবধানে এক লাফে পানি কমেছে 17 সেন্টিমিটার। শনিবার সকাল 9টা থেকে রোববার সকাল 9টার মধ্যবর্তী সময়ে এ পরিমাণ পানি কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবিব বলেন, 24 ঘন্টার মধ্যে 17 সেন্টিমিটার পানি কমেছে, ফলে খুব দ্রুত এই পরিস্থিতির উন্নতি হবে। শিবপুর উপজেলার পদ্মা নদীর সাংখা পয়েন্টে পানির সমতল ছিল 11.46 মিটার, যা বিপদসীমার 59 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পদ্মায় আকস্মিক পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের প্রায় 2000 হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দী হয়েছেন হাজার হাজার পরিবার। এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদান বন্ধ রয়েছে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী। মানবেতর জীবনযাপন করছেন এ অঞ্চলের মানুষ। অধিকাংশ টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন পানিবন্দী থাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগবালাই। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। বানভাসীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সুবিধা দেয়া না হলে নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। লম্বা সময় ধরে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, এমনকি রেহাই পাচ্ছে না শিশুরা পর্যন্ত। ইসরায়েল সেনাদের এমন বর্বরোচিত আক্রমণ নাড়া দিয়ে যাচ্ছে বিবেকবানদের। প্রায় প্রত্যেকটি দেশেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হচ্ছে বিক্ষোভ। এবার নিজ দেশেই সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় যুদ্ধ বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা, হত্যা করে প্রায় 1200 ইসরায়েলিকে, জিম্মি করা হয় 251 জনকে। যুদ্ধবিরতির অংশ হিসেবে পরে 41 জনকে মুক্তিও দেয় হামাস। স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে মুক্তি পেত বাকিরাও, তবে সে পথে হাঁটেননি নেতানিয়াহু সরকার। গাজায় আক্রমণ অব্যাহত রেখেছেন তিনি, আর এতে শঙ্কার মুখে পড়েছে বাকি জিম্মিদের জীবন। এমন প্রেক্ষাপটে জিম্মিদের পরিবারের আহ্বানে ইসরায়েল জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। রাস্তা দখল করে বিক্ষোভ করায় কার্যত অচল হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। আন্দোলনরতদের দাবি, অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার। এ সময় বিক্ষোভরতদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়, যার মধ্যে ছিল বন্দীদের লাশের উপর দাঁড়িয়ে যুদ্ধ জেতা যায় না। এদিকে তেল আবিবে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন সাবেক বন্দী আরবেল ইয়েহুদো। তার ভাষ্য, সামরিক চাপ দিয়ে বন্দীদের ফেরানো যায় না, এতে তারা কেবল মারা যায়। তাদের ফেরানোর একমাত্র উপায় হচ্ছে চুক্তি, কোনো চালাকি নয়। প্রায় 2 বছর ধরে চলা এই যুদ্ধে যখন পুরো গাজা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, তখন সম্প্রতি নতুন করে গাজায় আরও অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ আন্তর্জাতিক সম্প্রদায়।
বিভিন্ন দেশেই হচ্ছে প্রতিবাদ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবেও ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে ইসরায়েল, যা বুঝতে পারছেন দেশটির নাগরিকরাও। তাই এক মুহূর্ত দেরি না করে এখনই যুদ্ধবন্ধের দাবি তাদের। দাবি মানা না হলে আগামীতে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বাড়বে বলে আভাসও দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে দেশ জুড়ে হওয়া এ বিক্ষোভকে ভালোভাবে দেখছেন না নেতানিয়াহু সরকার। বিক্ষোভ দমনে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রীও এ বিক্ষোভকে কঠোরভাবে দমনের কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, রাস্তা বন্ধ করে এমন বিক্ষোভ গুরুতর অন্যায়, আর এসব শত্রুপক্ষের পায়েই বল ঠেলে দেবে। শান্তি চাইলে অথবা ইউক্রেনে প্রাণহানি বন্ধ করতে চাইলে সব হবে, কিন্তু শর্ত, ন্যাটোতে যোগদানের খায়েশ আজীবনের জন্য ভুলে যেতে হবে, ছেড়ে দিতে হবে ক্রিমিয়ার মায়াও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসার কয়েক ঘন্টা আগে ঠিক এভাবেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বল ঠেলে দিয়েছেন জেলেনস্কির কোর্টে। এখন সিদ্ধান্তটা জেলেনস্কির। তিনি কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবেন, না ন্যাটোতে যোগদান ও ক্রিমিয়া পুনরুদ্ধারের স্বপ্ন দেখা ভুলে যাবেন? গত 15ই অগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন ট্রাম্প। সে বৈঠকে রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধে রাজি করাতে পারেননি তিনি। উল্টো ইউক্রেন ইস্যুতে নিজেদের পূর্বের অবস্থানের কথা জানিয়ে যান পুতিন। সেসবের সুরাহা করতেই এবার ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের হোয়াইট হাউসে ডেকে এনেছেন ট্রাম্প, যেখানে নির্ধারিত হতে পারে ইউক্রেনের ভাগ্য। তবে সেই বৈঠকের আগেই এবার জেলেনস্কির দিকে কঠিন শর্ত ছুড়ে দিয়েছেন ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার আগে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। সেই পোস্টে ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ এই মুহূর্তেই শেষ করতে পারেন, আবার চাইলে যুদ্ধ চালিয়েও যেতে পারেন। এরপর যুদ্ধবন্ধের সমাধানের পথও বাতলে দেন ট্রাম্প। জানান, মনে আছে এ যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল? 12 বছর আগে রুশ সেনারা ক্রিমিয়া দখলের সময় ওবামা একটি গুলিও চালায়নি। আর ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, কারণ কিছু জিনিস কখনো বদলায় না। অথচ জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে ন্যাটো দেশগুলো ইউক্রেনের সদস্যপদ লাভের ব্যাপারে একমত হয়েছিল, আর এখন ট্রাম্প বলছেন ভিন্ন কথা। ইউক্রেনের কার্যকর নিরাপত্তা নিশ্চয়তার গ্যারান্টি চান জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রে পৌঁছেও একই কথা বলেছেন তিনি। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, অতীতে 1994 সালে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হলেও তা কার্যকর হয়নি, কাজেই এবার যেন সে ভুল না হয়। 2014 মস্কোর ক্রিমিয়া দখলের উদাহরণও টেনেছেন জেলেনস্কি। বলেন, ক্রিমিয়া ছেড়ে দেওয়া উচিত হয়নি আমাদের, যেমন আমরা 2022 সালে কিয়েভ, ওডেসা বা খার্কিভ ছেড়ে দেইনি। ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকে না রাখায় উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় নেতারা। পরে পুতিনের সঙ্গে বৈঠকের শেষে জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালে তাদের সেই আশঙ্কা আরো বাড়ে। তাদের ধারণা, ট্রাম্প হয়তো জেলেনস্কিকে চাপ দিয়ে শর্ত মেনে নিতে বাধ্য করবেন। এমন আশঙ্কা থেকে ওয়াশিংটনে যোগ দিচ্ছেন ইউরোপের নেতারাও, যেখানে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকে উপস্থিত থাকবেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লায়েন। যদিও ট্রাম্প চাপ প্রয়োগ করে জেলেনস্কিকে চুক্তি মানাতে বাধ্য করবেন, এমন খবরকে মিডিয়ার গালগপ্প হিসেবেই উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রাথমিক চেষ্টা হিসেবে গত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে জেলেনস্কিকে ডেকে এনেছিলেন ট্রাম্প। আর সেই বৈঠকে জেলেনস্কিকে রীতিমতো অপদস্থ করেন তিনি। যুদ্ধের সময় জেলেনস্কিকে দায়ী করার সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগও তুলেন মার্কিন প্রেসিডেন্ট। এমন তিক্ত অভিজ্ঞতার পরও ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা চালান জেলেনস্কি। ইউরোপীয় নেতারাও এই ব্যাপারে সাহায্য করেন জেলেনস্কিকে, বোঝান ট্রাম্পের ভাষা বুঝে চুক্তি ও ব্যবসায়িক শর্ত নিয়ে কথা বলতে, যা মেনে নিয়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদে আর্থিক অংশীদারিত্ব দিয়েছে ইউক্রেন। আগ্রহ প্রকাশ করেছে মার্কিন অস্ত্র কেনার ব্যাপারেও। ট্রাম্পের মন জয়ের সেই চেষ্টায় কতটা সফল হতে পেরেছেন জেলেনস্কি, এবারের বৈঠকেই মিলবে সেই উত্তর। আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের মাধ্যমে বিশ্বে এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকেই আশায় বুক বাঁধছেন, এই বৈঠকের সূত্র ধরেই হয়তো থামবে ইউক্রেন যুদ্ধের নৃশংসতা। তবে একটিমাত্র বৈঠকেই যুদ্ধ থেমে যাবে এমনটা হয়তো আশা করেন না কেউই।
তবুও গেল ৩ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই ক্ষমতাধর নেতার এই বৈঠকের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই বললেই চলে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নামে। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। একেবারে প্রথম থেকেই কিয়েভকে সর্বোচ্চ সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চায় তারা। অন্যদিকে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছে মস্কো। এ কারণে এই বৈঠককে কেবল দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখা যাচ্ছে না, বরং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ইতিহাস বলে শক্তিশালী শাসকরা কম গুরুত্বপূর্ণ বিষয়ে নাক গলাতে চান না। শীর্ষ বৈঠক হয় তখনই যখন বিষয়টি হয় গুরুতর বা বৈশ্বিক প্রভাব ফেলার মতো। তবে সবসময় কাঙ্ক্ষিত ফল আনে না এমন বৈঠক। 1807 সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও রাশিয়ার সম্রাটের বৈঠক সত্ত্বেও 5 বছর পর যুদ্ধ হয়েছিল। আবার 2021 সালের জেনেভা সম্মেলনের পর দেখা যায় ওয়াশিংটন মস্কোর মধ্যে বিরোধ আরো বাড়ে। ওই একই সময়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ দেবার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবার ব্যাপারে কঠোর হয়েছে যুক্তরাষ্ট্র। একই ঘটনা রয়েছে রাশিয়ার ইতিহাসে। খ্রিস্টীয় 971 সালে এক বৈঠকে বাইজেন্টাইন সম্রাট ও রুশ প্রেসিডেন্ট বিদায় নেন বন্ধুর মতো। ফেরার পথে প্রিন্সের উপর হামলা চালানো হয়। ইতিহাস বলছে শীর্ষ বৈঠক সবসময় স্থায়ী শান্তি আনে না। ইউরোপের ইতিহাসে শান্তি মানে যুদ্ধের আগের বা পরের বিরতি। সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী চুক্তি হয় তখনই যখন পক্ষগুলো যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এটির চমৎকার উদাহরণ 1648 সালের ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি হল ইউরোপে ধর্ম ও রাজনীতি নিয়ে 1618 সাল থেকে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তির জন্য স্বাক্ষরিত শান্তি চুক্তি। এটি 1648 সালের 24 অক্টোবর জার্মানির ওয়েস্টফেলিয়া নামক স্থানে স্বাক্ষরিত হয়। ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় স্বাক্ষরিত এই চুক্তির ফলে 30 বছরের যুদ্ধের অবসান হয়। আজকের বিশ্বে এই ধরনের বৈঠককে দেখা হয় ভিন্ন দৃষ্টিতে, কারণ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে আছে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার, যা মানব সভ্যতা ধ্বংস করার জন্য। তাই সরাসরি আলোচনায় বসা মানেই বিশ্ব আসলে কতটা বিপদের কাছাকাছি বা দূরে দাঁড়িয়ে সেই ইঙ্গিত দেয়া। সংঘর্ষ বা যুদ্ধ বাঁধলে পশ্চিমা জোটে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র, আর রাশিয়ার দিকে তাকিয়ে থাকবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সেই সব দেশ যারা পশ্চিমাদের প্রভাব মানতে নারাজ হলেও এককভাবে পাল্টে দেবার মতো শক্তি বা ক্ষমতা রাখে না। এমন প্রেক্ষাপটে আলাস্কাকে নতুন আন্তর্জাতিক মিত্র তৈরি করবে? এর উত্তর না। বিশেষজ্ঞরা বলছেন আজকের বিশ্বে চিরস্থায়ী বন্ধু বলতে কিছু নেই, কারণ শক্তির ভারসাম্য ক্রমে পরিবর্তন হচ্ছে, আর সেই প্রক্রিয়া একদিনে কোনো বৈঠক দিয়ে পাল্টানো সম্ভব। তবুও আলাস্কার বৈঠককে গুরুত্ব না দেওয়ার সুযোগ নেই, কারণ এই মুহূর্তে মানব সভ্যতাকে ধ্বংস করার মতো পারমাণবিক শক্তি রাখে কেবল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তাই তাদের নেতাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো একে অপরের সঙ্গে সরাসরি কথা বলা, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। যুক্তরাষ্ট্রে যখন দিন দিনই বাড়ছে বেকারত্বের হার, চাকরি হয়ে উঠছে সোনার হরিণ, তখন চাকরি ছাড়ার হিড়িকও দেখা যাচ্ছে দেশটিতে। কর্মক্ষেত্রে সফল এমন অনেক মার্কিন নারী কর্মী হঠাৎ করে চাকরি ছেড়ে দিচ্ছেন। সম্প্রতি যা বেড়েছে বহু গুণে। মার্কিন শ্রম বাজারের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় 2,12,000 নারী চাকরি ছেড়েছেন, অথচ একই সময়ে নতুন করে চাকরিতে যোগ দিয়েছেন মাত্র 44,000 পুরুষ। চিত্রটা যখন বিপরীতমুখী, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন মার্কিন নারীরা চাকরি ছাড়ছেন? বিবিসির প্রতিবেদনের আলোকে আজ এসবই জানাবো আমরা। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। চাকরি ছাড়ার সিদ্ধান্তটা অবশ্য নিজস্ব বলেই জানাচ্ছেন বেশিরভাগ নারী কর্মী। তাছাড়া সব নারীর গল্প একরকম নয়। অনেক নারী আছেন যাদের শিশুর যত্নের কথা ভেবে বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়। আবার এমন এক শ্রেণীর নারীও আছেন যারা শিশুর যত্নের খরচ বহন করতে না পেরে সচেতনভাবে চাকরি ছেড়ে দিচ্ছেন। এক্ষেত্রে চাকরি ছাড়ার পেছনে তাদের যুক্তি, সন্তানদের সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারবেন তারা। তাছাড়া কোনো বসের অধীনে নয়, নিজেই নিজের বস হয়ে কিছু করতে চান কেউ কেউ। আবার চাকরি ছেড়ে ভিন্ন কিছু করার পরিকল্পনাও আছে অনেক নারীর, অর্থাৎ তারা এটিকে দুর্বলতা নয় বরং একটি শক্তিশালী সিদ্ধান্ত হিসেবেই দেখছেন।
সংসার সামলানো ও সন্তানদের সময় দেওয়ার পর নারীদের চাকরি চালিয়ে যাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। চাকরি ছেড়ে দেওয়া এসব নারী কর্মীরাও সেটা মানছেন। তবে তাদের ভাষ্য, তারা আসলে সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাতে চান। আর যারা এখনো মা হননি অথচ চাকরি ছেড়েছেন, তাদের ভাষ্য, নিজেদের অগ্রাধিকার পাল্টেছেন তারা। ভিন্ন কিছু করার পরিকল্পনা আছে তাদের। আর নারীদের এই চাকরি ছাড়ার প্রবণতা বেড়েছে কোভিড-19 পর থেকেই। করোনা ভাইরাস মহামারীর সময় অনেক নারী চাকরি হারিয়েছেন। ফলে প্রথমবারের মতো দীর্ঘ সময় সন্তান ও পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পান তারা। আর তখনই তারা উপলব্ধি করেন জীবনের এই অংশটাও মূল্যবান। মহামারীর পরও যার প্রভাব থেকে যায়, ঘরে বসে কাজ করতে আগ্রহী এমন নারীর সংখ্যা বেড়ে যায়। অনেক নারী স্বেচ্ছায় স্টে অ্যাট হোম মাদার হিসেবেও নিজেকে পরিচয় দেন। এমনকি এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেক সফল নারী কর্মীদের মধ্যেও। সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি চাকরি ছাড়ার সিদ্ধান্ত, যা কেবল ব্যক্তিগত নয় বরং বৃহত্তর পরিসরে এর সঙ্গে জড়িয়ে আছে নারীর অবস্থানও। তাই চাকরি ছাড়ার আগে দ্বিধান্বিত থাকেন অনেক নারী। ভাবেন, কয়েক বছর পর আবার চাকরিতে ফিরতে চাইলে পারবেন তো? আবার অনেকেই মনে করেন কর্মক্ষেত্রে নারীদের সক্রিয় থাকা জরুরি, কারণ এখনো সমাজে বৈষম্য আছে। আর বর্ণ ও জাতিগত বৈষম্যের শিকার নারীরা মনে করেন ব্যক্তিগত সুখ ছাড় দিয়ে বৃহত্তর সংগ্রাম চালিয়ে যাওয়া উচিত। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ইসি লাপাউস্কি নারীদের চাকরি ছাড়ার এই প্রবণতাকে পাওয়ার পজ বলে অভিহিত করেছেন। অর্থাৎ বহু বছর ধরে ক্যারিয়ারকে একটা জায়গায় নিয়ে আসার পর কিছু নারী সচেতনভাবে কর্মজীবন থেকে বিরতি নিচ্ছেন। অর্থাৎ নিজের সিদ্ধান্তে তারা চাকরি থেকে সরে যাচ্ছেন। অর্থাৎ পাওয়ার পজ আসলে কাজ থেকে এক ধরনের সাময়িক বিরতি। নারীদের চাকরি ছাড়ার এই প্রবণতাকে খুব ইতিবাচক বা নেতিবাচক কোনোটি বলা যাচ্ছে না, কেননা এর মধ্য দিয়ে শিক্ষিত ও আর্থিকভাবে সক্ষম নারীরা নিজেদের সিদ্ধান্তে ক্ষমতায়িত হচ্ছেন। অন্যদিকে অনেক নারী বাধ্য হয়ে চাকরি ছাড়ছেন বা বেকার হয়ে যাচ্ছেন। কাজেই বিষয়টি জটিল ও দ্বিমুখী, যেখানে কেউ স্বাধীনভাবে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন, কেউ কেউ পরিবার ও সন্তানের কথা ভেবে একরকম বাধ্য হয়েই চাকরি থেকে সরে আসছেন। আবার অনেক নারী বঞ্চিত হচ্ছেন জীবনের নানা সীমাবদ্ধতার কারণে। কাজেই নারীর এই চাকরি ছেড়ে দেওয়া দীর্ঘমেয়াদে কি প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়। ভারত ও পাকিস্তানের গত মে মাসের সামরিক সংঘাতের সময় গুলি করে ভূপাতিত করা ভারতীয় 6টি যুদ্ধ বিমানের ভিডিও চিত্র ইসলামাবাদের কাছে আছে। ভারতীয় বিমান ভূপাতিত করার ভিডিও পাকিস্তানের হাতে থাকার এই দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। রোববার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মোহসিন নাকভি বলেছেন, গত মে মাসে দুই দেশের সামরিক সংঘর্ষের সময় ভারতীয় বিমান বাহিনী 6টি যুদ্ধ বিমান গুলি চালিয়ে ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এসব বিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ পাকিস্তানের কাছে আছে। গত মে মাসে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পেহেলগাম হামলার ঘটনায় প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে। এই হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা অভিযোগ তুলে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পরে পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতে। তিনি বলেন, গত 1.5 মাসে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও সরকার সবাই প্রশংসিত হয়েছে, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কাজ করেছে। ভারতের পরিকল্পনা আগে থেকে আমাদের জানা ছিল, তারা কি করবে, কোন বিমান ব্যবহার করবে। গোয়েন্দা সংস্থার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তারা সামনে আসে না। আমাদের তাদের স্বীকৃতি দিতে হবে। নাকভি আরো বলেন, ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার পর প্রমাণ ছাড়া তা ঘোষণা না করার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, আমাদের কাছে রাডারের তথ্য থাকলেও মাঠ পর্যায়ে প্রমাণ দরকার ছিল। কয়েক মিনিটের মধ্যেই আমরা সবকটি বিমান ভূপাতিত হওয়ার ভিডিও চিত্র পেয়ে যাই। আমাদের কাছে সেই ফুটেজ রয়েছে। তিনি বলেন, দুটি ঘটনায় 7টি ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি ঘাঁটিতে আঘাত হানে, তবে সেগুলো একটিও লক্ষ্যভেদ করতে পারেনি। কিছু সীমান্তের ভেতরে পড়েছে, কিছু বাইরে গিয়ে বিস্ফোরিত হয়েছে। দেশটির এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি তখন সেগুলো সামরিক স্থাপনা নিশানা করে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন বেসামরিক ক্ষয়ক্ষতি না হয়। আমরা তাদের অন্যতম বৃহৎ জ্বালানি ডিপো ধ্বংস করেছি, তবে কোনো বেসামরিক হতাহত হয়নি। তখনই বুঝেছিলাম আল্লাহ আমাদের সাহায্য করছেন। তিনি আরো বলেন, রাওয়ালপিন্ডির কাছে নূর খান বিমান ঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেবল একটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়, যেখানে একজন বিমান বাহিনীর সদস্য নিহত হন।
গত 6-7 মে রাতে পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায় ভারত। এই হামলায় দেশটিতে অন্তত 40 বেসামরিক নাগরিক নিহত হন। এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।